নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ একটি শুভ দিন, আজ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই। তো আজ সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। আর আমাদের ছাদ বাগানে যে ফুলগুলো রয়েছে সেই নিয়েই কিন্তু আমার প্রভুর সেবা হয়। তো আজ যেহেতু রথযাত্রা, তো সেই উপলক্ষে আমাদের রাধাকান্ত প্রভুজির কাছে আমাদের যেতে হয়, প্রসাদ নিবেদন করতে হয় সকল পারিবারিক মঙ্গল কামনায়। তো আমি এখানে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এই যে আজ নতুন শাড়ি পরেছি। তো এই শাড়িটি আমার খুব এক ভালোবাসার মানুষ আমাকে দিয়েছে। তো ভালোবেসে আমি শাড়িটি পরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। তো 12 মাস এই ফুলগুলো আমার ছাদ বাগানে শোভা বর্ধন করে থাকে। তো তারপর নিচে এলাম, এসে এই যে ফল টলগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে প্রভুর জন্য সেগুলো ফলটা আমি কেটে নিচ্ছি। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে আমাদের ঠাকুর বাড়ির সকলকেই কিন্তু সমস্ত কিছুতেই কিন্তু প্রভুর কাছে গিয়ে ওখানে আমাদের পুজো দিয়ে আসতে হয়। তারপরেই কিন্তু সমস্ত শুভ অনুষ্ঠান আমাদের শুরু হয়। নৈবেদ্য সাজিয়ে রেখে আমার যে 12 মাসের যে পুজো সেটাই আমি করে নিচ্ছি। তো এরপর চলে যাব মন্দিরে। তো প্রত্যেক দিনকার পুজো অর্চনা সংসারের মঙ্গল কামনার জন্য করতে হয়। বিভিন্ন রকম মানুষ, তাদের বিভিন্ন রকম মানসিকতা, বিভিন্ন রকম সব কিছুই আমাদের মনে, আমাদের সংসারে, শরীরের মধ্যে এসে পড়ে। তো সেই সকল নেগেটিভ এনার্জি থেকে আমাদের দূরে থাকতে হলে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। আমাদের সকলকেই কিন্তু ভগবানের ওপরে দিন শেষে, দিন শুরুর দিয়ে কিন্তু ভগবানের নাম নিয়ে আমাদের দিন শুরু হওয়া, আর ভগবানের নাম নিয়ে কিন্তু আমাদের দিন শেষ হওয়া। তো ভগবান তারপর সবটাই প্রভুর চরণে। তো এখানে মা সরস্বতীর পুজো করে নিলাম। আলাদা করে চাইবার কিছু থাকে না প্রভুর কাছে, কারণ প্রভুর কাছে যতটা জেনেছি এই বয়সে, ততটা প্রভুর কাছে কিছু চাইতে নেই। উনি না চাইতেই যার প্রয়োজন, তিনি অন্ধ নন, তিনি সব দেখতে পান। যেটা আমার মনের ভাবনা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমাদের সকলকে মনে রাখা উচিত, কোনো কিছুই আমাদের হাতে না থাকলেও একটা জিনিস থাকে, যেটা হলো কর্মফল। তো যেমন কর্ম করবে সেই অনুযায়ী প্রভু কিন্তু তার ফলস্বরূপ সেরকম ফল দিয়ে থাকেন, এটাই আমি জানি। তো সমস্তটা গুছিয়ে নিয়ে চলে গেলাম ঠাকুর বাড়ি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মেন রাধাকান্ত প্রভুজির আমাদের মন্দির, এখনও কাজ চলছে। তো প্রভু যেহেতু পালাভিত্তিক আমাদের রাধাকান্ত, তো আর এক শরিকের বাড়িতে আমাদের পাশের কাকা সম্পর্কে, তো তার বাড়িতে প্রভু এখন সেবা পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর বাড়ির সকল শরিকেরা কিন্তু এখানে পুজো দিয়ে গেছেন। আর প্রভু আমাদের এখানে খুব সুন্দর সাজে আর সজ্জিত হয়েছে। আপনারা সকলেই প্রভুর দর্শন করুন। তো পুজো শেষে আবার বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে প্রভুর প্রসাদ নিয়ে তারপর জলখাবার খেয়ে চাপিয়ে দিলাম রান্না। আজ রথযাত্রা উপলক্ষে নিরামিষ রান্না করছি। তো এই যে দেখতে পাচ্ছি নোটে শাক, তার আগে একটু চা খেয়ে নিলাম, কারণ জলখাবারের পর এই চাটি বেশ আমাকে অনেকটা সতেজ রাখে, একটা বলতে পারেন একটা এনার্জির একটা ব্যাপার আছে। তো চা খেয়ে নিলাম। চা এমনিতে আমি ভীষণ ভালোবাসি। তো আপনারা কে চা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমি যে রান্নাগুলো করি সেগুলো সবটাই যেন শরীর সাপেক্ষ, মানে শরীরের জন্য ভালো সেরকম। তো শাকটা কেটে বেছে ওখানে ধুয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড এখানে বানাচ্ছে রথ। 2 দিন ধরেই কিন্তু এই রথ বানানোর একটা প্রসেস চলছে। তো আজ ফাইনাল, মানে এই যে পতাকাগুলো এগুলো লাগানো হয়নি। তো মেয়েদের অত্যাচারে ওর পাপা তো অতিষ্ঠ। তো তারপরে রয়েছে আমাদের পাড়ার সব ছানা বোনেরা। তো আমি এদিকে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ভাত ডাল চাপিয়ে দিয়েছি ওদিকে, আর শাক ভাজাটা করে নেব। তো এই শাক ভীষণ প্রিয়। ছোটোবেলাতে এই শাকটা আমরা ভীষণ ভালোবাসতাম, আর বাবা এটা খুব বেশি করে নিয়ে আসতো। একমাত্র এই শাকটাই ছোটোবেলাতে খেতাম। এখনকার বাচ্চারাও শাক খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার মেয়েরা কিন্তু শাক খেতে খুব ভালোবাসে। প্রচুর ভিটামিন রয়েছে এই শাকটাতে। তো কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিলাম, তারপরে শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়ন দিই না, যেহেতু আমি শুকনো লঙ্কার ব্যবহার খুব কম করি। তো দিলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো।
তো আজ যেহেতু নিরামিষই, তো আজ বানাচ্ছি ছানার কোপ্তাকারি। ভীষণ সুন্দর হয়। তো 1 কেজি ছানা নিয়েছি, এখানে সুতির একটা পাতলা কাপড় ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা দেব একটু ছাঁকতে, কারণ প্রচুর পরিমাণে দেখছি জল বেরোচ্ছে। জল বেরোলেও কিন্তু ছানাটা খুব সুন্দর, মানে খাঁটি, ঘোষেদের বাড়ি থেকে আনা হয়েছে। তো আমাদের এদিকে সব জিনিসটাই আমরা কিন্তু খাঁটি পাই। তো কতটা জল ঝরে গেল দেখুন। তো এরপর আমি দেবো শিল চাপা, তাও অনেকটা জল রয়েছে। তো এইভাবে শিল চাপা দিলে কিন্তু খুব সুন্দরভাবে অপ্রয়োজনীয় জলটা কিন্তু বেরিয়ে যায়। আর শাকটা দেখলাম বেশ ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার দিলাম নুন, হলুদ আর দিলাম অল্প পরিমাণে চিনি। তো আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো এর উপর থেকে আমি পোস্ত ছড়িয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখান থেকে পোস্তর দানা ছড়িয়ে দিলে কিন্তু শাকটা যখন বেশ খাওয়া হয় তখন কিন্তু খুব ভালো লাগে। পোস্তর দানাগুলো মুখের মধ্যে আসে। তো এই পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো, তো যাতে পোস্তটা বেশ ভালো ভাজা হয়। তো এদিকে দেখলাম সমস্ত জল ঝরে গেছে। তো এবার খুলে নিয়ে ভালো করে আমি ছানাটা মেখে নেব। এর মধ্যে কোনো ধরনের মশলা দেব না, শুধুমাত্র একটু নুন দিয়ে ভালো করে জাস্ট এইভাবে কিন্তু প্রেস করে করে ভালোভাবে কিন্তু মথে নিতে হবে ছানাটা, তাতে খুব সুন্দর সফট হবে। আর ভালো করে না মাখলে কিন্তু যেমন আকার আসবে না, সেরকম কিন্তু ছানা কিন্তু উপর থেকে বেশ একটা শক্ত লেয়ার তৈরি হয়ে যায়। আর এইভাবে নিলে কিন্তু ছানার কোপ্তা কিন্তু ভীষণ সুন্দর এবং সফট হয়। তো এখানে বেশ একটু গায়ের জোরেই হালকা করে এমনভাবে প্রেস করলাম, প্রেস করে করে প্রথমে একটা গোল লাড্ডুর মতো ছানার কোপ্তার এইভাবেই দেখুন প্রথমে গোল করে তারপর আস্তে আস্তে প্রেস করে করে এটা চ্যাপটাভাবে অনেকক্ষণ ধরে, যাতে ছানাটা বেশ জমাট বেঁধে যায়। রসগোল্লার ক্ষেত্রেও কিন্তু এক প্রসেস। তো যাই হোক, ছানার কোপ্তাগুলো আমার এইভাবে করে নিলাম। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল হালকা আঁচে গরম করতে দিলাম, কারণ বেশি আঁচে দিলে কিন্তু ছানার কোপ্তাগুলো ওপর থেকে লাল হয়ে গেলেও ভেতরে কিন্তু কাঁচা থাকে। তো ওখানে দেখে নিচ্ছি তেল আর মিডিয়ামে একদম রেখেছি আমি ফ্লেমটা, একদম সিমে, মিডিয়ামে নয় সিমে। তো এখানে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি, এতে সুন্দরভাবে না কোপ্তাগুলো বেশ ভাজা হয়ে যায়, কালারটাও ভীষণ সুন্দর আসে। কোপ্তাগুলো ততক্ষণে ভাজা হচ্ছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত, এখানে দিয়ে দিলাম অল্প একটু রাঁধুনি, কাজু, কিশমিশ 2 থেকে 3টে, আমি দিয়ে দিলাম টমেটো। তো সম্পূর্ণ যেহেতু নিরামিষভাবে হচ্ছে, তো এইভাবে মশলা করলে কিন্তু ছানার কোপ্তাকারিটা ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। তো এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর আদা। তো সবটা ভালোভাবে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমার কোপ্তাগুলো কিন্তু বেশভাবে, এর থেকে বেশি আর ভাজবো না, কিন্তু এর থেকে বেশি ভাজলে ওপরের যে লেয়ারটা সেটা একটু শক্ত হয়ে যায়, ভালো লাগে না। যে আমি এইভাবেই বানিয়ে থাকি। তো বাকি যেগুলো কোপ্তা সেগুলো আমি এভাবেই সেম প্রসেসে ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম গোটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে। তো এটা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আমার কোনো রান্নাতেই আমি ব্যবহার করি না। আর এখানে দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, তো যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো এই পেস্ট দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষিয়ে দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, দিলাম গরম মশলা, তারপর অ্যাড করলাম পনির মশলা। তো ভালোভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ তেলটা ছেড়ে দিয়েছে, সুন্দর একটি কালার এসছে, তো দিয়ে দিলাম ফ্যাটানো টক দই পরিমাণ মতো। তো এটা ভালোভাবে আরও একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু পরিমাণ মতো যে গ্রেভি, সেটা একটু গরম জল আমি অ্যাড করে দেবো। তো এইভাবে বানালে কিন্তু ছানার কোপ্তাকারি খুব সুন্দর খেতে হয় নিরামিষ দিনে। তো ওপর থেকে দিয়ে দিলাম একটু কসুরি মেথি, আর অল্প করে স্বাদ পরিমাণ মতো দিয়ে দিলাম আমি চিনি। তো এরপরই কোপ্তাগুলো দিয়ে দিলাম। এভাবে বানালে সত্যি নিরামিষ দিনে কিন্তু খুবই ভালো লাগে খেতে। পনিরের সবজি একরকম টেস্ট হয়, আর এই ছানার কোপ্তাকারির টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো হয়। তো এটা ছিল আমার প্রধান 2টো আইটেম, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বাকি আনুষঙ্গিক রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়ার পর রথ নিয়ে বেরোলাম বিকালবেলায়। সবাই মিলে আমরা রথ বার করলাম। তো
তো আমাদের দরজার সামনে থেকে, বাড়ির সামনে থেকে কিন্তু রথযাত্রা, রথের দড়ি পড়লো। তো আমরা পাড়ার যে সমস্ত বাচ্চারা, আমার মেয়েরা যাদের সাথে খেলা করে, তো আমি আর আমার এক বান্ধবী, তো দুজনে বেরিয়ে পড়লাম আমাদের এই ঠাকুর পাড়া সহ আশেপাশে যে পাড়াগুলো সবটাই মানে আমাদের ভীষণ আপন। আমার অনেক বছর যেহেতু এখানে আমি রয়েছি, সবাই খুবই পরিচিত, তাই কোনো অসুবিধা হয় না। আর এটা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা, আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন চারপাশের সকলেই কিন্তু এখানে রথযাত্রা উপলক্ষে কিন্তু সকল প্রণাম করছে, এখানে এসে নিজের মতো দক্ষিণা দিচ্ছে। এগুলোই ছোটদের মনে বেশ অনেক রকম ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেটা আমাদের মেন চণ্ডীতলার মন্দির সামনে, তো এখানে প্রচুর রথ মানে একত্রিত হয়েছে। এটা মেন পয়েন্ট বলতে পারেন আমাদের এই ঠাকুরপাড়ার। এখান থেকে ঠাকুরপাড়া শুরু হয়। তো এখানে দেখছি বিভিন্ন ছোট বড় বিভিন্ন আকারের রথ কিন্তু আজকের দিনে দেখতে পাওয়া যায়। তো কোনো বছর আমার সেরকমভাবে বেরোনো হয় না, তো মেয়েদের জন্যই বেরোনো, আর ভীষণ ভালো লাগে। তো আমরা ঘুরছি, তো ঘুরতে ঘুরতে সকলকেই কিন্তু আমার ক্যামেরাতে একটু করে এক ঝলক নেওয়ার চেষ্টা করছি। সাথে কিন্তু আমাদের এই যে ঠাকুরপাড়া, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, মানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমি কোন জায়গা থেকে ভিডিও বানাই, কোথায় কোথায় থাকি সেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মোরগতলা ঠাকুরপাড়ার, এটা এদিক থেকে শুরু, মানে কলেজ রাস্তা দিয়ে এলে পরে এটা হলো মেন জায়গা। তো এখানে দেখতে পাচ্ছেন কচি কাচাদের রথের ধুম, ওরই মধ্যে চলে এলো বৃষ্টি। বেশ এই কটা দিনই সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো কিছুটা থামথুম হওয়ার পরেও কিন্তু শেষ রক্ষা হলো না। তো বৃষ্টির মধ্যে দিয়েই আমাদের রথ কিছুক্ষণ থেমে থাকার পর এখানে আমরা আবার রথ নিয়ে বেরিয়ে পড়লাম। তো বৃষ্টি হওয়ার পরপরই বাচ্চারা দেখালো যে একটা রেনবো উঠেছে, কি সুন্দর লাগছে আকাশের রেনবোটা দেখতে। সাথে রথ, চারিদিকে রথের উৎসব, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের রথ, বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা, কথাবার্তা, দেখা সাক্ষাৎ, এগুলোই মেন কথা। তো এখানে দেখতেই পাচ্ছেন সকলেই কিন্তু এসে এখানে প্রণাম করছেন, ভীষণ ভালো লাগছে আমাদের সকলের। এখানেও দেখতে পাচ্ছেন পাড়ার মেয়েরা এখানে আরেকটি রথ পার করেছে, সকলেরই চোখে মুখে বেশ সেই আনন্দ, শৈশব একেই বলে। তো ঘুরতে ঘুরতে মোটামুটি চলে এলাম আমাদের আবার সেই ঠাকুরবাড়ি। তো ঠাকুরবাড়ি ক্রস করে আমরা যাব এবার আর এক পাড়া। তো বৃষ্টির জন্য কিছুটা থামতে হয়েছিল। এটা হচ্ছে আমার বাড়ি, এখানে আমি থাকি। তো আবার সেই দরজায় এসে কিন্তু আবার আমাদের রথে দড়ি পড়লো। এবার আমরা আর এক পাড়া দিয়ে যাব। আর এখানেও দেখছি একটা সুন্দরভাবে রেনবো উঠেছে। তো এই রথের পেছনে কিন্তু আমাদের বেশ কয়েকটা রথ চললো আর এক পাড়া দিয়ে, এটা হচ্ছে কুণ্ডু পাড়া। তো আমরা সকলেই এখানে জুটেছি বাচ্চাদের পেছন রথে। উৎসাহ নিয়ে কিন্তু আমরাও কিন্তু হেঁটে চলেছি। অন্যান্য বছরগুলো বাড়ির ছাদ থেকে কিংবা ব্যালকনি থেকেই দেখা হয় রথযাত্রা। এটাও আমাদের ঠাকুরপাড়ারই পাশের চ্যাটার্জি পাড়ার এক রথ, আবারও এক ঠাকুরপাড়া। মানে কি বলবো, এত মিলেমিশে রয়েছে, পাড়া আলাদা করা মুশকিল। মনে হয় সবটাই যেন ঠাকুরপাড়া। তো আলাদা আলাদা পাড়া মানে ভিত্তিক নাম রয়েছে এক এক পাড়ার, তো ওরাও কিন্তু ঠাকুরপাড়ায় বলে। তো যেহেতু এইগুলো আমাদের সকলেই পাড়ার সবাই ভাই। তো এখানে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু উৎসাহ দিয়ে
রথে দড়ি দিচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে বাচ্চাদের উৎসাহ, বড়রাও সকলেই খুব ভীষণ ভালোবাসেন। তো এই যে ছোটদের একটা আশা উৎসাহ সেটাই চোখে পড়ার মতো। তো আমরা আবার ঘুরতে ঘুরতে যে নাপিতপাড়া শাহপাড়া ঘুরে চলে এলাম আবার আমাদের ঠাকুর মন্দিরের সামনে। এবার কিন্তু রথ ভেতরে ঢুকিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কান্দ্রা গ্রামের যে রথ, বড় রথ, সেইগুলোই এখন এদিকে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আমার রথযাত্রা ভিডিও কেমন লাগলো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।